আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের নতুন ব্যাচের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই এবং আমরা বিস্তারিত কি করব, কিভাবে ক্লাস করব এটা নিয়ে আমরা ডিপলি আলোচনা করব, সেটা ক্লাসের পরে বা মাঝে কোনো একটা সময়। আজকের আমাদের নতুন ব্যাচের আমাদের মোট যে 4টা ক্লাস হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা ক্লাসের আজকে প্রথম নাম্বার যে ক্লাসটা হবে সেটা হবে বাংলা। এবং এই বাংলার আজকে যে টপিকটা আলোচনা হবে সেই টপিকটা হলো সন্ধি। আমরা এই যে সন্ধি করব বা সন্ধি বিচ্ছেদ করব, আমরা যারা অলরেডি পরীক্ষা দিয়েছে বা এই মুহূর্তে যারা পরীক্ষা দিতেছে তারা জানেন যে আসলে সন্ধি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পরীক্ষায় সন্ধি আসে। অ্যাটলিস্ট এতটুকু জানেন, যদি আমাদের পিলি পরীক্ষা হয় তাহলে সেখানে 2 থেকে 3টা সন্ধি আসে, আর যদি লিখিতভাবে নিতে যায় পরীক্ষা সেক্ষেত্রে আমাদের সন্ধির একটা টপিকই আসে এবং সেখানে 5 মার্ক থাকে, প্রায় কমপক্ষে 5 থাকে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ সহকারে আজকে ক্লাসটা করতে হবে। এবং আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি বা ইনশিওর করতে পারি, যদি আজকের ক্লাসটা কেউ মনোযোগ সহকারে করে তাহলে 100% গ্যারান্টি দিয়ে আমি এতটুকু বলতে পারি, তাহলে সন্ধি বিষয়ে তার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। চলুন কথা না বেরিয়ে চলে যাচ্ছি। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। তাহলে সন্ধি শব্দের অর্থ কি? মিলন। আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষায় অনেক সময় আসে সন্ধি শব্দের অর্থ কি। সন্ধি শব্দের অর্থ হচ্ছিল মিলন। এখন সন্ধি কাকে বলে, এটা সাধারণত আমাদের পরীক্ষা আসে না, বাট আমাদের জেনে রাখতে হবে যে ধ্বনির সাথে ধ্বনির মিলনকে সন্ধি বলে, ধ্বনির সাথে ধ্বনির মিলনকে সন্ধি বলে। কিন্তু ধ্বনির সাথে ধ্বনির মিলনকে সন্ধি বলে আমরা এটা শিখলেও এক্সামিনাররা এতটাই খারাপ যে এরা আসলে কখনো এই মিলন পছন্দ করেন না, তারা পছন্দ করে বিচ্ছেদ। আর এই বিচ্ছেদ পছন্দ করার কারণে তারা সবসময় আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে বলে। যেমন মিলন হলে কি হওয়ার কথা ছিল? বিদ্যা যোগ আলয়। আমাদের হওয়ার কথা কি ছিল? অর্থাৎ এই যে একটা ধ্বনি, এই যে একটা ধ্বনি, ঠিক আছে, এইটাকে আমরা একসাথে মিলন করে দিব, তা মিলে কি লিখবো? বিদ্যালয়। সুতরাং আমরা এই দুইটাকে একসাথে মিলন ঘটাই দিলাম। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু তা আসে না। আমাদের পরীক্ষায় করতে কি বলা হয়? এই যে বিদ্যালয় দেয়া থাকে, আমাদের এই বিদ্যালয়কে ভাঙে এই দুইটা বানাইতে হয়। অর্থাৎ এক্সামিনাররা পছন্দ করে বিচ্ছেদ, এরা সন্ধি কখনো পছন্দ বা মিলন যে এদের পছন্দ না, আর যার জন্য এরা পরীক্ষায় বারবার কি দেয়? বিচ্ছেদ দেয়। যাক, এখন সন্ধি মূলত প্রথমত আমাদের জানা উচিত সন্ধি কত প্রকার। সন্ধি মূলত 4 প্রকার। সন্ধি কয় প্রকার? 4 প্রকার। সন্ধি কয় প্রকার? 4 প্রকার। প্রথমে আমরা 1 নাম্বার যদি লিখি বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। অবশ্যই মনোযোগ রাখতে হবে ক্লাসে, মনোযোগ না দিলে অবশ্যই আপনি পারবেন না। 2 নাম্বার টপিক যেটা ব্যঞ্জন সন্ধি। 3 নাম্বার স্বর সন্ধি। এবং 4 নাম্বার হলো নিপাতনের সিন্ধ সন্ধি। এখন আমরা যারা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি তারা অ্যাটলিস্ট এতটুকু জানি যে প্রথমে স্বর সন্ধি লিখতে হয়, পরে ব্যঞ্জন সন্ধি লিখতে হয়, এরপরে বিসর্গ সন্ধি, এরপর নিপাতনের সিন্ধ সন্ধি। আমাদের এই 4টা ভাবে শিখবো বা 4টা ধরন আমরা শিখবো। এই 4টা থেকে আমাদের পরীক্ষায় থাকবে। তাহলে আমি উল্টো করে কেন লিখলাম? কারণ আলোচনার সুবিধার্থে আপনাদের জন্য আমরা প্রথমত আলোচনা করব বিসর্গ সন্ধি, যেই জন্য বিসর্গ সন্ধিটাকে আমরা কি করেছি? আগে লিখেছি। ঠিক আছে, ধন্যবাদ। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। এখন এই যে বিসর্গ সন্ধিটা, বিসর্গ সন্ধিটা আসলে কি? বিসর্গ সন্ধিটা আসলে কি এটা আমাদের জানা উচিত। বিসর্গ সন্ধি আমরা এক বাক্যে বা প্রথম দেখাতে যেটা আমরা বুঝি বা যেটা আমরা মেনে, যদি কোনো সন্ধির ভেতরে এই বিসর্গ চিহ্নটা থাকে তাহলে আমরা তাকে কি সন্ধি বলা হয়? বিসর্গ সন্ধি। তাকে আমরা কি সন্ধি বলবো? বিসর্গ সন্ধি।
তাহলে আমাদের পরীক্ষায় অনেক সময় বিসর্গ সন্ধি আমরা চিনতে পারি না। আজকে তাহলে অবশ্যই আপনাদের মনে রাখা উচিত এই আলোচনার মাধ্যমে যে বিসর্গ সন্ধি কি। বিসর্গ সন্ধি হচ্ছে যদি কোনো সন্ধি বিচ্ছেদের ভিতরে, অবশ্যই সন্ধি বিচ্ছেদের ভিতরে যদি এই চিহ্নটা থাকে, যদি এই চিহ্নটা থাকে তাহলে অবশ্যই আমরা তাকে কি বলবো? সন্ধি, বিসর্গ সন্ধি। আচ্ছা, বিসর্গ সন্ধির ভিতরে অনেকগুলো রুল আছে, আপনারা অনেকগুলো রুল জানেন, কিন্তু খুবই ইউনিক নিয়মে আমি একটা রুল দিয়ে এই বিসর্গ সন্ধি কমপ্লিট করে দেব এবং পরীক্ষায় এ থেকে আসবে, এর বাইরে কিছু আসবে না। খুবই এক্সক্লুসিভ একটু জিনিস খেয়াল করে দেখেন। রুল নাম্বার 1 যদি দেই, এই একটা রুল দিয়ে আমরা বিসর্গ সন্ধিটা করিয়ে ফেলবো। কি মজার বিষয় যে একটা রুল দিয়ে আমরা সমস্ত বিসর্গ সন্ধি করে দেবো। আজকে এটা দেখার পরে আপনারা নিজেই অদ্ভুত হয়ে যাবেন যে এই রুল এতদিন কই ছিল। দেখুন, মনে করেন আমরা সাকিব আল হাসানকে সবাইকে চিনি, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আমি ক্রিকেট খেলা অনেক পছন্দ করি, যার জন্য আসলে ক্রিকেট নিয়ে কথাটা বললাম। তো এই সাকিব আল হাসান আমরা জানি সে নাম্বার 1 অলরাউন্ডার, বিশ্বের ভিতরে 1 নম্বর অলরাউন্ডার। তো সাকিব আল হাসান সবসময় নাম্বার 1 অলরাউন্ডারই হয়। তো তিনি সবসময় 1 থাকেন, কোনো কারণবশত এবার 1 হতে পারেননি, 2ও হতে পারেননি, তিনি 3 নাম্বার হলেন। কয় নাম্বার হলেন? 3 নাম্বার হলেন। এরপরে সাকিবের চিরশত্রু তামিম, তামিম যা বলতেছে, কিরে সাকিব এবার তো 3 নাম্বার হলি। ও বলতেছে যে দোস্ত আমার সামনে থেকে 3 সরাও, আমার সামনে থেকে 3 সরাও। বুঝতে পারছেন? আমার সামনে থেকে 3 সরাও। তাহলে আমরা যদি এটা লিখে দিই যে 3 সরাও, সরাইকাররা ও 3 সরাও। কি লিখছি খেয়াল করে দেখেন, আমার সামনে থেকে 3 সরাও, আমার সামনে থেকে 3 সরাও। সবাই মুখস্থ করে ফেলেন যে আমার সামনে থেকে 3 সরাও, আমার সামনে থেকে 3 সরাও। আচ্ছা, 3 সরাও দিয়ে কি বুঝলাম? এখানে দেখেন 3টা স, 3টা স, 3টা স কি আমরা জানি বাংলা বর্ণমালায় 3টা স আছে। একটা আছে কি তালব্য স, একটা কি দন্ত স, একটা কি মূর্ধন্য স আছে, তাই না? এই 3টা স আছে। তাহলে 3 স আছে, এই জন্য 3টা স দ্বারা এই পর্যন্তকে আমি কি বোঝাচ্ছি? তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। ঠিক আছে? 3। এরপরে দেখো র আছে, র অথবা আমরা কেউ কেউ জানি এটাকে শুধু রেফ দিয়েও বলা যেতে পারে। এরপর আছে ও, ও বলতে ওকার, আমরা এটাকে সবাই জানি ওকার। তাহলে দেখো কয়টা জিনিস পেলাম? 1 2 3 4, এই দুটো মিলে একটা যেহেতু 4 এবং এই দুটো এটা হলো একটা, এই হলো 5। তাহলে মোট আমরা 5টা পেলাম। কয়টা পেলাম? 5টা পেলাম। এই 5টা যদি কোনো দিতে দেখো, এই 5টাকে জাস্ট সরিয়ে ফেলবা, জাস্ট 5টাকে কি করবা? সরিয়ে ফেলবা। এবং এই 5টার পরিবর্তে আমরা যে চিহ্নটা ব্যবহার করব সেই চিহ্নটা হলো বিসর্গ চিহ্ন। সেই চিহ্নটা কি ব্যবহার করব বলো তো সবাই? বিসর্গ চিহ্ন ব্যবহার করব। আবারও বলতেছি বোঝানোর সাথে, আমরা বলেছি যে আমরা বিসর্গ সন্ধি যে করব একটা রুল দিয়ে। কয়টা রুল দিয়ে? একটা রুল দিয়ে। একটা রুল দিয়ে আমাদের সমস্ত বিসর্গ সন্ধি এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব। তাহলে 3 সরাও বলা হয়েছে। 3 সয়ের ভেতর আমি কি পাইছি? তালব্য স, দন্তন্য স এন্ড মূর্ধন্য স। এটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত র আছে, র লিখেছি, র সংক্ষিপ্ত রূপ রেফ, আমরা সেটা জানি। এরপরে ও আছে, ওকার লিখে দিয়েছি। ক্লিয়ার? আশা করি তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে। একটু চিন্তা করে দেখো যে ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি লিখে দেবো, নো প্রবলেম। এরপর দেখো আমরা বলেছিলাম যদি এই 5টা থাকে, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, র এবং ওকার, যদি কোনো সন্ধির ভেতরে এই 5টা দেখো, এই 5টাকে চিরতরে গলা টিপে হত্যা করো। চিরতরে কি করতে হবে? গলা টিপে হত্যা করতে হবে, শেখ হাসিনার মতো। আচ্ছা, তো গলা টিপে হত্যা করে তার পরিবর্তে আমরা কি বসাবো? বিসর্গ বসাবো। আচ্ছা, শেখ হাসিনাকে আমরা হত্যা করিনি, কিন্তু দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা, যাক, তাহলে আমরা এর পরিবর্তে কি বসাবো? বিসর্গ চিহ্ন বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? আশা করি সকলে ক্লিয়ার। রুলটা অবশ্যই খাতায় লিখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। খাতায় তুলে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। এই জিনিসটা আমাদের
খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আচ্ছা, তাহলে আমি যদি সাইডে লিখে দেই যে তালব্য স, দন্তন্য স, মূর্ধন্য স, র বা রেফ অথবা ওকার। এখন দেখো আমরা এক্সাম্পল দেখব। নিষ্ঠুর, নিষ্ঠুর, এরপর যদি দেখি আমরা নিশ্চয়, পরিষ্কার, বহিষ্কার। ওকে, আমরা রুলটা দিয়ে এগুলো কেমনে এতদিন তোমরা মুখস্থ করেছো, রুলের পর রুল বইতে মুখস্থ করেছো, শিখতে পারোনি, দেখে নাও, কনফার্ম দিয়ে বলছি আজকে সন্ধি চিরতরে শেষ হয়ে যাবে। তাহলে নিষ্ঠুর আমরা কি করে পাবো? আমরা যদি নিষ্ঠুরে, আমি কিন্তু সন্ধি বিচ্ছেদ পরে করছি, আগে দেখাচ্ছি যে নিষ্ঠুর আমাদের কিভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে নিশ যোগ ঠুর, কি লিখবো? নিশ যোগ ঠুর, নিশ যোগ ঠুর। অর্থাৎ এই দুটোকে আমরা জাস্ট, এটা আমি এমনি লিখছি, এটা না, বাট বাস্তবিক অর্থে দেখো নিশ যোগ ঠুর এই উচ্চারণটা আসে কিনা, এই উচ্চারণটা আসে কিনা। এখন দেখো এই জায়গায় আমাদের এই মূর্ধন্য ষ পাই গেছে। আমরা বলছিলাম কি এই মূর্ধন্য ষ থাকলে, এই পাঁচটা থাকলে তার পরিবর্তে আমরা কি চিহ্ন দিব? বিসর্গ চিহ্ন দিব। এই চিহ্ন থাকলে তার পরিবর্তে এই কটা যদি থাকে, পাঁচটা যদি থাকে, তাহলে তার পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। এই রুলটা আমরা কি করেছি? একটু আগে সকলে মিলে মুখস্থ করেছি। তাহলে এবং বলেছি যে এই পাঁচটা সরিয়ে ফেলবো, তার পরিবর্তে বিসর্গ চিহ্নটা বসাবো। তাহলে দেখো আমাদের প্রথমে কি করলাম? নি বসালাম, এই স উঠাই দিব। আমরা আগে বলছি স কি করবো? উঠাই দিব। এই স এর পরিবর্তে কি বসাবো? বিসর্গ চিহ্ন বসাবো। তাহলে নি, এরপরে কি আছে? যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাবো, ঠুরের জায়গায় চুর। দেখো কত সহজে হয়ে গেল, আমরা এতদিন সেটা পারতাম না। সো ব্যাড লাক, কারণ আমরা ওই প্রপার ভাবে সূত্র অনুসারে গাইডটা পাইনি। তাহলে এইখানে স্বর পরিবর্তে গেলাম নি যোগ ঠুর। পরেরটা দেখো সেম নিয়ম, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, এটাকে বিশ্লেষণ করি কি হয়? নিশ যোগ চয়। এটা কিন্তু সন্ধি না, আগে বলছি এটা কিন্তু কি না? সন্ধি না। আমি দেখাচ্ছি জাস্ট এক্সাম্পল কিভাবে হতে পারে। আচ্ছা, বা উচ্চারণটা আসে, আমরা যখন শিখে ফেলবো তখন তার এত বিস্তারিত আমাদের লাগবে না। দেখো এখানে কি আছে? তালব্য ষ আছে, তালব্য ষ পরিবর্তে আমরা তালব্য ষকে উঠাই ফেলবো, নিশ যোগ কি লিখবো? চয়। এখানে বিসর্গ কিভাবে আসলো? এই যে আমরা রুলে শিখেছি যে এই পাঁচটা থাকে, এই ষ এর পরিবর্তে কি চলে আসবে? বিসর্গ চলে আসবে। ষ এর পরিবর্তে কি চলে আসবে? বিসর্গ চলে আসবে। আমরা সেই কাজটাই করেছি। তাহলে নি যোগ চয়, নি যোগ চয়। এখানে নিশ ছিল, এই স উঠে গেছে, স এর পরিবর্তে কি আসছে? বিসর্গ আসছে। প্লাসের জায়গায় প্লাস, চ এর জায়গায় চ। ক্লিয়ার কিনা প্রত্যেকে বলো? ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার, আই থিংক ক্লিয়ার। এরপর দেখো আছে কি? পরিষ্কার। আমরা যদি পরিষ্কারকে আলাদা নামে লিখতে যাই কি হয়? পরিশ যোগ কার, পরিশ যোগ কার। এটাকে যদি আমরা এইটুকু অরিজিনাল সন্ধি বিচ্ছেদ, এখানে স আছে, স্বর পরিবর্তে কি লেখা, কি বসাবো? পরি বিসর্গ যোগ কার, তাহলে পরি যোগ কার, পরি যোগ কার, পরি যোগ কার। সকলেই পারবা, সকলেই পারার কথা। যদি না বুঝতে পারো অবশ্যই জানাতে পারো। এরপরে বহিষ্কার এখন তোমরা করবা, বহিষ্কার তোমরা করো। আগের নিয়মে আমরা একটা রুল দিয়ে সমস্ত বিসর্গ সন্ধি শিখে ফেলেছি। একটা মাত্র রুল দিয়ে সমস্ত বিসর্গ সন্ধি শিখে ফেলেছি। আমাদের একটা রুল কি ছিল? তিন সরাও। আমার সামনে থেকে কি সরাও? তিন সরাও। তাহলে স, দন্ত স, মূর্ধন্য স, র বা রেফ এবং ওকার, এই পাঁচটা থাকলে তার পরিবর্তে আমরা কি বসাবো? বিসর্গ চিহ্ন বসাবো। তার পরিবর্তে আমরা কি বসাবো? বিসর্গ চিহ্ন বসাবো। আচ্ছা, একজন বলেছে স্যার আশ্চর্য থাকলে কি হবে? আচ্ছা, এটা আগে করে দিই। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দেখো বহিষ্কার,
বহিষ যোগ কার, মানে এটাকে আমাদের এমনি নরম উচ্চারণ আসে, আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি এই স্বরের পরিবর্তে কি লিখব বিসর্গ, তাহলে বহি বিসর্গ যোগ কার। এরপরে একজনের প্রশ্ন করেছে আশ্চর্য হলে কি করব স্যার, দেখো আশ্চর্য হলে কি করব, সরেয়া ছয় ছয় আকার ধরে দেখো এখানে দেখো আমরা যদি বিশ্লেষণ করি কি হয়, আশ যোগ চর্য, এখানে ছয়ের জায়গায় আমরা বিসর্গ চিহ্ন বিশেষ করব আ যোগ চর্য, ক্লিয়ার, আ যোগ চর্য, আ যোগ চর্য, আ যোগ চর্য। আশা করি সকলেই বুঝতে পেরেছ, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আমি তোমাদের বোঝানোর সাথে আরেকবার পুরোটা উচ্চারণ করে দিচ্ছি। বিসর্গ সন্ধি আমাদের পরীক্ষায় আসে এবং বিসর্গ সন্ধি যদি 100টা পরীক্ষায় আসে 99% পরীক্ষায় 99% পরীক্ষায় এই যুক্ত বর্ণ দিয়ে আসে। এজন্য আমরা যুক্ত বর্ণগুলোই দেখাইছি আগে। দেখো আমরা বলেছিলাম একটা রুল, যে বিসর্গ যত বিসর্গ সন্ধি আছে একটা রুল আমরা কমপ্লিট করে ফেলবো, তা হলো নিষ্ঠুর, নিশ্চয়, পরিষ্কার, বহিষ্কার, আশ্চর্য, এই উদাহরণগুলো আমরা দেখেছি। তবে একটা রুল আমরা শিখেছিলাম, সেই রুলটা হলো আমার সামনে থেকে 3 সরাও। এই যে জাস্ট কি বলে লিখেছিলাম 3 সরাও, কি লিখেছিলাম মনে আছে সবার, 3 সরাও, এই রুলটা, এটা হলো আমাদের কি রুল নাম্বার 1 ছিল, রুল 1, রুল 1 ছিল 3 সরাও। 3টা স মানে দন্ত স, মূর্ধন্য স এবং তালব্য স। আর র তো আমরা জানি র বা র এর সংক্ষিপ্ত রূপ হলো রেফ এবং ও মানে ওকার। এই 5টা যদি থাকে তার পরিবর্তে আমরা সর্বদা কি ব্যবহার করব, বিসর্গ চিহ্ন ব্যবহার করব। এই 5টা যদি থাকে যুক্ত বর্ণ আকারে থাকে এবং যদি থাকে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, বিসর্গ চিহ্ন ব্যবহার করব। আমরা কিন্তু সেটাই করেছি। নিষ্ঠুর আমরা বিশ্লেষণ করে রেখেছি, নিশ্যোগ কি হয় ঠুর, নিশ্যোগ ঠুর, এই শয়ের পরিবর্তে কি আসছে বিসর্গ চিহ্ন আসছে, আর ঠুর অবিকল যা আছে তাই বসবে, নিশ এই শয়ের পরিবর্তে বিসর্গ চিহ্নটা আসছে। বাকিগুলো সেম, এবার তোমরা বুঝতে পেরেছো। ওকে লেটস সি, এরপরে আমরা দেখব হলো ব্যঞ্জন সন্ধি। কি সন্ধি দেখব, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। এখন দেখো ব্যঞ্জন সন্ধিতে খুব সুন্দর করে আমি বিস্তারিত কথা বলবো, এই চার্টটা একটু খেয়াল করে দেখো, একটা চার্ট এঁকে দিয়েছি তোমাদেরকে, একটু খেয়াল করে দেখো চার্টটা সবাই। এখানে বর্গ লেখা আছে 1 2 3 4 5। আমরা জানি বাংলা বর্ণমালায় 5টা বর্গ আছে, ক বর্গ, চ বর্গ, ট, ত এবং প বর্গ। এই 5টা বর্গকে জাস্ট একটু সিরিয়াল মতো একটু খাতায় লিখে সাজাও। আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে সাজাও, দেখবা আজকে সন্ধি বিচ্ছেদ পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন দেখো এইগুলাকে আমরা এক একটা কি বলবো, কলাম। এইগুলাকে আমরা কি বলবো, এক একটাকে কলাম। এটা আমরা সবাই জানি যে এইগুলাকে আমরা কি বলবো, এই এক একটাকে কলাম বলবো, এই এক একটাকে কি বলে, কলাম বলে। আমরা আইসিটি তে পড়েছি যে এইগুলাকে বলা হয় সারি, এগুলাকে কি বলা হয় কলাম। যারা এক্সেল শীট করে, এক্সেল শীটের কাজ জানে তারা জানে। তাহলে এই যে কলামগুলো আছে, এই কলামগুলো আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই চার্ট দিয়েই আমরা মূলত ব্যঞ্জন সন্ধিটা করে ফেলবো। কি আশ্চর্য বিষয়! তাহলে ব্যঞ্জন সন্ধি তোমরা যদি বই পড়তে যাও দেখবা 70+ রুল আছে। কি আছে, 70+ রুল আছে, অর্থাৎ 70+ কি আছে, রুল আছে। তবে আমরা এই 70টা রুল করব না, আমরা কি করব না, এই 70টা রুল করব না, আমরা মাত্র 8টা রুল করব। কয়টা রুল করব, 8টা রুল করব। যদি 8টা রুলেই, এই 8টা রুলস দিয়েই তোমাকে এই ব্যঞ্জন সন্ধিটা কমপ্লিট করে দিতে পারি, তাহলে আর কিছু না, ভাইয়ের প্রতি একটু কৃতজ্ঞতা থাকবে, এতটুকু, এর বেশি কিছু প্রয়োজন নেই। যদি 8টা রুল দিয়ে তোমাকে আমি ব্যঞ্জন সন্ধি পরীক্ষায় যেগুলো আসে সেগুলো কমপ্লিট করে দিতে পারি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পেজটি শেয়ার করে দিও, বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দাও, এটাই দাবি, আর কোনো কিছু না। দেখো ব্যঞ্জন সন্ধির যে 8টা রুল আমরা করব, এই রুল নাম্বার প্রথমেই যেটা করব, রুল নাম্বার 1। এই রুল নাম্বার 1-এ সবাই একটা জিনিস লেখো, সেই জিনিসটা কি, 3 = 1, 3 = কত, 1। এই একটা রুল দিয়ে আমরা শিখে নেব কি করে করা যায়। দেখো তাহলে 3 = 1 বিষয়টা কি,
আশ্চর্য একটা বিষয়, কি লেখলো ভাইয়া এটা কিছু বুঝতেছ না। 3 = 1 মানে দেখো এই যে দেখো এই যে 3 নাম্বার যে কলামটা আমার আছে, কয় নাম্বার কলাম আছে? 3 নাম্বার কলাম আছে। 3 নাম্বার কলামে কি কি আছে? গ, জ, এই যে আমাদের আছে বর্ণগুলো, সেইগুলো হলো কয় নাম্বার কলামে আছে? 3 নাম্বার কলামে আছে। অর্থাৎ 3 নাম্বার কলামের কোনো বর্ণ যদি থাকে তাহলে ওই 1 নাম্বার কলামে এই বর্ণটা অবিকল 1 নাম্বার কলামে যেটা আছে অবিকল সেই বর্ণটাই বসাবো। এইভাবে বোঝাচ্ছে। আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো দিগন্ত, কি লিখলাম? দিগন্ত। আচ্ছা এটাকে যদি আমরা দেখো, আমরা যদি লিখি দিক যোগ অন্ত, আমাদের নরমাল ভাবে এটা আসে, এটা কিন্তু সন্ধি না, আমরা সন্ধি এখানে পাশে করব। দেখো দিক যোগ কি আসে? অন্ত, দিক যোগ অন্ত। এখন দেখো এই যে গ, এই যে গ কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। এই যে আমাদের খেয়াল করে দেখো গ আছে কয় নাম্বারে? 3 নাম্বার আছে। বলছে 3 = কত হবে? 1 হবে। এই যে গ আছে 3 এ, এটা একে কি আছে আমরা একটু খেয়াল করব। দেখো একে আছে কি? ক। 3 নাম্বারের গ আছে 3 নাম্বারে, 3 নাম্বার কলামে। তো 3 নাম্বার যে কলাম আছে এর সারির 1 নাম্বার কলামে আছে কি? ক। তাহলে আমরা কিন্তু মুখস্থ করব না, আমরা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমাদের এইভাবে সবার মুখস্থ করতে হবে। দিগন্ত সমান সমান হলো দিক, গ আর ক আলে যাই, কোনো আলাদার কিছু নাই। দেখো কিভাবে হয়, এখানে আছে 3 নম্বরে, জাস্ট আমরা খেয়াল করব যে এটার 1 নম্বরে কি আছে। 1 নম্বর কলামে যেটা আছে আমরা সেটা বসাই দেব। তাহলে গ এর যেই কলামটার 1 নম্বর কলামে আছে কি? ক আছে। আমরা কি করে দেব? এই গ এর জায়গায় আমরা জাস্ট ক দিব। দিক যোগ অন্ত, দিক যোগ কি? অন্ত, দিক যোগ অন্ত। তাহলে আমরা দেখো এই 3 = 1 যে সূত্রটা আছে এই সূত্রটা দিয়েই আমরা শিখে গেলাম। কি মজার বিষয়, হাউ ফানি। তাহলে দিক যোগ অন্ত এটা হলো আমাদের নরমাল ভাবে উচ্চারণ করতে গেলে আসে বা এই অনুসারে আসে। তাহলে আমাদের বলছি 3 = 1, 3 নাম্বার যে কলাম, 3 নাম্বার কলামে এই গ আছে, এই গ এর 1 নাম্বার কলামে যেটা আছে ক আছে, আমরা জাস্ট সেই জিনিসটাই বসাই দিলাম। সেটা যদি আরেকটা যদি হয় তাহলে কি হয় দেখো, ডুবন্ত, ডুবন্ত যদি আমরা एग्जांपल লিখি তাহলে কি করব? দেখো এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হয়? ডুব অন্ত, কি হয়? ডুব যোগ অন্ত। এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ না, আমরা জাস্ট আমরা উচ্চারণটা দেখালাম। এটা কি? উচ্চারণটা দেখালাম। এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ, এটাও কিন্তু সন্ধি বিচ্ছেদ না, সন্ধি বিচ্ছেদ এটা। তাহলে দেখো ডুব যোগ কি আছে? অন্ত। এখানে ব কোথায় আছে? এই যে দেখো 3 নাম্বার কলামে আছে। 3 নাম্বার কলামে কি আছে? ব আছে। তাহলে এই যে এই 3 নাম্বার কলামের 1 নম্বরে কি আছে? আমরা যা দেখি প আছে। কি আছে? প আছে। খেয়াল করে দেখছো? 3 নাম্বার কলাম আছে হলো ক, এর 1 নাম্বার কলামে কি আছে? এর গ এর পরিবর্তে কি আছে? প আছে। আমরা কি লিখবো? ডুব যোগ অন্ত, ডুব যোগ কি লিখবো? অন্ত। ক্লিয়ার? আই হোপ দ্যাট ইটস ক্লিয়ার। আই হোপ টোটালি ক্লিয়ার। দেখো 3 = 1 আমরা জাস্ট এতটুকু মনে রাখবো। ব্যঞ্জন সন্ধি আমরা জাস্ট 3 = 1 মনে রাখবো। এতদিন অন্তত 20 থেকে 30টা রুল আছে এইটা নিয়ে বইতে। আমরা এত রুল কেন মুখস্থ করতে যাব? আমরা জাস্ট একটা, এই চারটা আমাদের সবার মুখস্থ আছে। এই চারটা কি আছে? আমাদের সকলের মুখস্থ আছে। তাহলে 3 = 1 অর্থাৎ 3 নাম্বার যা আছে ওটার পরিবর্তে জাস্ট 1 নাম্বার বসে শেষ। সুতরাং কোন ব্যঞ্জন সন্ধি যদি আমরা দেখি পরীক্ষায় 3 নাম্বারের যদি এই বর্গের 3 নাম্বার আমরা মুখস্থ করে থাকি অল টাইম, 6 3 নাম্বার দুটো জ, এটা আমরা অটোমেটিক উচ্চারণ করতে আসে জ, আমরা খেয়াল করলাম। তাহলে যদি দেখছি 3 নাম্বার আছে, 3 নাম্বারটা 1 নাম্বার বসাবো। তাহলে এই যে গ আছে, গ এর 1 নাম্বার কি হয়? যে 4 অনুসারে ক হয়, আমরা লিখছি দিক। তারপরে কি আছে? ডুবন্ত, ব। দেখো এই যে ব আছে, ব কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। এটাকে আমার 1 নম্বরে কি আছে? ক আছে। আমরা লিখলাম ডুব যোগ অন্ত। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার?
ধন্যবাদ সবাইকে। ক্লিয়ার? আচ্ছা, একটা উদাহরণ চেয়েছে, একজন প্রশ্ন করেছে স্যার নিযন্ত কি করব। আচ্ছা নিযন্ত দেখো, নিযন্ত, আচ্ছা আমাকে স্যার বলতে হবে না, ভাই বলো। আচ্ছা আমি খুশি। দেখো জ, জ কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। এর ক কি হবে? এর 1 নাম্বার বর্গ কি আছে? আমরা যদি এটাকে বিশ্লেষণ করি কি হয় দেখো, নিজ যোগ অন্ত, এটা হয় আমাদের যদি আমরা ভাঙতে যাই এরকমটাই হয়। তাহলে আমরা জানি এই জ দেখো 3 নাম্বার বর্গে আছে। কয় নাম্বার বর্গে আছে? 3 নাম্বার আছে। জয়ের পরিবর্তে কি বসাবো? চ। তাহলে লিখবো নিজ যোগ অন্ত, এটা হসন্ত হবে। আচ্ছা আরেকজন প্রশ্ন করেছিল যে আসলে হসন্ত কেন বসাতে হয়। হসন্ত কেন বসাতে হয়, দেখো হসন্ত আমরা কেন বসাই এর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। থ্যাংক ইউ তোমাকে, তামান্না প্রশ্ন করেছো। দেখো নিযন্ত আমরা যদি আবার আগে উদাহরণটা লিখি, দিগন্ত দিক যোগ অন্ত। এখন দেখো এই ক এর উচ্চারণটা কি আসে? দিক। কি উচ্চারণ আসে? ক এর শুধু উচ্চারণ করো ক, ক এর পরে অটোমেটিক কি আসে? একটা স্বরয় চলে আসে, স্বরয় চলে আসে। এখন আমাদের উচ্চারণ হবে কি? দিক। উচ্চারণ কি? দিক। ক এর অর্ধেক, দিক ক এর অর্ধেক। যখন তোমার অর্ধেক বসানো হয় বা অর্ধেক কোনো উচ্চারণ বসানোর প্রয়োজন পড়ে ওই জায়গায় হসন্ত দিতে হয়। অর্ধেক বসানোর প্রয়োজন পড়লে কি বসতে হয়? হসন্ত বসানোর প্রয়োজন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অর্ধেক উচ্চারণ হয়, এখানে যদি আমরা হসন্ত না বসাতাম তাহলে কি উচ্চারণ হয়ে যেত? দিক, দিগন্ত। কিন্তু আমাদের উচ্চারণ হবে দিক, মানে কয়ের অর্ধেক। যে উচ্চারণ অর্ধেক উচ্চারণ হবে সে নিচে আমরা কি বসাতে হবে? হসন্ত বসাতে হবে। ধন্যবাদ সবাইকে। ওকে, এবার রুল নাম্বার 2 দেখো, প্রত্যেকে আমরা লিখি 5 ইকুয়াল কি ম, 5 ইকুয়াল কি ম। তার 5 নম্বর কলামে কোনো একটা বর্ণ যদি আমরা দেখি তার পরিবর্তে আমরা কি বসাবো? ম বসাবো। ক্লিয়ার? আশা করি সকলে ক্লিয়ার। 5 নম্বর যদি কোনো একটা আমরা এই কলামের যে কোনো একটা বর্ণ দেখব তাহলে তার পরিবর্তে সরাসরি কি বসাবো? ম বসাবো। যেমন আমরা অনেক সময় পরীক্ষা আসে সন্ধি, এর উচ্চারণ আমরা মুখস্থ করি। কেন মুখস্থ করব? তোমাদের ইয়াসিন ভাই আছে রুল দেওয়ার জন্য। দেখে নাও, এখানে দেখো আমরা যদি আলাদা লিখি তাহলে কি হয়? সংযোগ ধি, সন্ধি, সংযোগ ধি, কি হয়? সন্ধি। এখন কি করো, এখানে ন আছে, এই নয়ের পরিবর্তে আমরা কি বসাবো? আমরা বলছি 5 ইকুয়াল টু ম, পাশের যেইটাই থাক তার পরিবর্তে আমরা কি বসাবো? ম বসাবো। তাহলে আমরা কি লিখবো? যে এই নয়ের পরিবর্তে কি বসাবো? ম বসাবো। নয়ের পরিবর্তে কি বসাবো? ম বসাবো। প্লাস ধি, সন্ধি। যেহেতু সম না, সম যোগ ধি, মটা অর্ধেক উচ্চারণ হবে, এই জন্য হসন্ত বসাইছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই উদাহরণটা তোমরা কিন্তু বুঝতে পারলে। ধন্যবাদ তোমাদেরকে। এরপরে যদি আমরা ভয়ঙ্কর একটা দেই, ভয়ঙ্কর, 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 ভয়ঙ্কর এই পরীক্ষার বারবার আসে। দেখো ভয়ঙ্কর যদি আমরা এটার উচ্চারণ লিখতে থাকি হয় ভ উচ্চস্তর ভয়ঙ্কর ক, এইভাবে আসে আমাদের ব্যাখ্যা। কিন্তু আমরা যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করতে যাই, দেখো এই উম আছে, এই উমের পরিবর্তে আমরা কি বসাবো? ক বসাবো। উমের পরিবর্তে কি বসাবো? সরি ম বসাবো। উমের পরিবর্তে কি বসাবো? বসাবো। যেহেতু 5টা বলেছিলাম যে 5 ইকুয়াল টু কি ম, তাহলে আমরা বসাবো হলো ভয়ং যোগ কর। কিভাবে হলো? একটা হসন্ত বলবেই, কারণ হলো আমরা এই যে ভয়ঙ্কর আছে এটা কিন্তু আমরা বিশ্লেষণ করতে চাই। বিশ্লেষণটা আমরা যদি লিখি ভয়ং যোগ কর, এখানে উম আছে, বলছি উম থাক আর যাই থাক এই 5 নাম্বার কলামের যাই থাকবে তার পরিবর্তে সর্বদা কি বসবে? ম বসবে। আরেকটা উদাহরণ দেই, কঙ্কন। এটা তোমরা করো, এটা তোমরা করো দ্রুত। एग्जांपल करो 10 सेकंड टाइम। दस सेकंड टाइम এটা করার জন্য ওকে টাইম ওভার। দেখো আমরা যদি এটাকে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে চাই তাহলে কি হয়? কম যোগ কন। আচ্ছা এখানে কি আছে? ওম আছে, এর পরিবর্তে আমরা কি লিখব? কত সোজা। আচ্ছা কত
সুজা, আমরা এতদিন এগুলো নিয়ে কান্নাকাটি করতাম, কি আশ্চর্য বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছো, ধন্যবাদ। ওকে, আমরা রুল নাম্বার 3 তে চলে আসলাম। এখন দেখো রুল নাম্বার 3 তে আমাদের সেম নিয়মেই করব। একটা রুল লিখেছি দেখো, 5 ইনটু 1/5। 5 বলতে কি বোঝায়? 5 বলতে বোঝায় এই যে 5 নাম্বার যে কলামটা আছে আমাদের, এই যে 5 নাম্বারটা কি আছে, কলাম আছে, এই 5 নাম্বারে দুইটা বর্ণ কি থাকবে, একসাথে থাকবে। দুইটা বর্ণ কি সাথে থাকবে? যুক্ত বর্ণ আকারে থাকবে। এবং তারপর প্রথমটা ক্ষেত্রে এই 5 নাম্বার যেটা থাকবে এইটার পরিবর্তে 1 নাম্বারটা 1 নাম্বার কলামে চলে আসবে, বাকি 5 নাম্বারে যা আছে 5 নাম্বার থাকবে। আমরা একটু एग्जांपल যদি দেই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন ধরো 19, আমরা এটাকে যদি আলাদা করে লিখি 19, এটা আমাদের নরমাল উচ্চারণ আসে, তাই না? আমরা যদি মানে আমরা নরমাল ভাবে যদি উচ্চারণ করি, এখন দেখো এই বর্ণটা একসাথে ছিল। এখন আমাদের রুলে বলছে যে এই যে প্রথম 5 নাম্বারটা থাকবে, এই প্রথম 5 নাম্বারটার পরিবর্তে কয় নাম্বারটা চলে আসবে? 1 নাম্বার। প্রথম 5 নাম্বার কলামের যেই বর্ণটা থাকবে ওইটার চেঞ্জ হয়ে কয় নাম্বার কলামেরটা চলে আসবে? 1 নাম্বার কলামেরটা চলে আসবে। এখন দেখো আছে কি দন্তন্য। এখন দেখো দন্তন্যার প্রথমে কি আছে? ত। প্রথমে কি আছে? ত। কি বর্গ আছে? ত বর্গ। 9 এর প্রথমটা কি আছে? ত আছে। এখন কি লিখবো? উৎ যোগ কয়টা বলছেন? 5ই থাকবে। তার মানে 5 নাম্বারটা কি আছে? ম আছে। তো যা আছে তাই বসছে, যা আছে তাই বসছে। কারণ বলছে কি প্রথমটা চেঞ্জ হবে, আমরা ত আর বসাইছি। এখানে ছিল কি 9 এর পরিবর্তে 1 নাম্বার কলামে কি ছিল? ত ছিল, তটা চলে আসছে। এরপরে দেখো বলছে যে এই 5 এর পরিবর্তে এই 5ই থাকবে, অর্থাৎ এই 5ই থাকবে। রুলটা মূলত এইভাবে আমি যদি দেখি যে 5 = 1 আর পরের 5 = 5ই থাকবে। প্রথম 5 = 1, পরের 5 = 5ই থাকবে। তাহলে আমরা এই যে পরের যে 5 নাম্বারটা ছিল, এই 5 নাম্বার যে কলামের যে ম ছিল তা আমরা অবিকল বসাই দিছি। প্রথমটা ন যে ছিল তারপরে ত বসাইছি। এখন এখানে একটা কথা আছে, তর নিচে কখনো হসন্ত বসানোর প্রয়োজন পড়ে না। কারণ তর নিচে হসন্তের একটা সংক্ষিপ্ত রূপ আমাদের বর্ণমালায় দেয়া আছে, তা হলো খণ্ড ত। মানে খণ্ড ত, তর অর্ধেক ভাঙায়। আমরা বলছি যে তর অর্ধেক উচ্চারণ যে কোনো একটা বর্ণকে আমরা হসন্ত কখন দিব? যখন আমরা তাকে অর্ধেক উচ্চারণ করাবো। তাহলে অর্ধেক উচ্চারণ করার জন্য অলরেডি আমাদের দেয়া আছে খণ্ড ত। আরেকটা উদাহরণ যদি দেই তাহলে আরেকটু ভালো বুঝতে পারবা তোমরা। আমরা যদি বাংময় লিখি, কি লিখি? বাংময়। এখন দেখো আমরা এটাকে আলাদা করি, বাং যোগ কি হয়? ময়। এবার সন্ধি বিচ্ছেদ যদি করে দেখো ওম আছে, এই ওমটার প্রথমটা কি চলে আসবে? ক। তাহলে বাক যোগ ময়। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। আর যারা না বুঝতে পারছো ভিডিওটা 2-3বার রিপিট করে দেখো, বুঝে। ওকে বন্ধু, যারা বুঝতে পেরেছো এবার আমরা রুল নাম্বার 4 এ চলে যাব। দেখো রুল নাম্বার 4 এ বলা হয়েছে যদি কোনো বর্ণের দেখো যে ওয়ার্ডের ভিতরে যে 6 আছে একসাথে আছে, তাহলে এই 6 পরিবর্তে শুধুমাত্র ছ বসবে। কি বসবে? ছ বসবে। আমরা যদি উদাহরণ দেখি দেখো একচ্ছবি আমাদের এখানে প্রথমত একটু লিখবই, ঠিক আছে? প্রথমে কি লিখবো? একটু লিখবই প্লাস দেখো 6 আছে, এই 6 পরিবর্তে আমাদের কি বলছি? শুধুমাত্র ছ বসবে। শুধুমাত্র কি বসবে? ছ বসবে। শুধুমাত্র কি বসবে? ছ বসবে। আমরা এই জিনিসটা করব। পরেরটা দেখো পরিচ্ছদ। আমাদের পরিটা প্রথম বসাবো, পরি যোগ এই যে 6 আছে, এর থেকে আমরা শুধু কি নিব? ছ নিব। তার মানে কি আমাদের এই চটা কি যাবে? বাদ যাবে। এই চটা বাদ যাবে। অর্থাৎ 6 যদি থাকে কোন হিসাবে আমরা রুল মোতাবেক জানতে পারলাম, যদি 6 থাকে তাহলে এই যে 6 থেকে চটা অল টাইম আমরা কি দেব? বাদ দেব। শুধুমাত্র ছ বসাবো। তাহলে আমরা বসাবো ছ, পরি যোগ চ। আচ্ছা, এরপরে কি আছে? প্রতিছবি। তাহলে আমরা প্রথমে কি বসাবো? প্রতি যোগ ছবি। প্রতি যোগ ছবি। তাহলে আমরা এতটুকু এই রুলের মাধ্যমে বুঝতে পারলাম যে যদি কখনো তোমরা দেখতে পাও যে কোন ইসের ভিতরে 6 আছে, দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, যদি চ এবং ছ যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে আমরা এই 6 পরিবর্তে শুধুমাত্র ছ অ্যাকসেপ্ট করব, চ অ্যাকসেপ্ট করব না। সিম্পল একটা বিষয়, এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলি বোঝানোর সাথে, যদি কোনো
সন্ধির ভিতরে আমরা দেখি বিচ্ছেদ করার সময় যে 6 এক লগে কি আছে যুক্তবর্ণ আকারে আছে, তাহলে আমরা সেই 6 পরিবর্তে প্রথমে যা আছে সেটা যেমন একক পরি প্রতি যা আছে সেটা আমরা বসাবো। 6 যে যুক্তবর্ণটা থাকবে এই ক্ষেত্রে অলটা কি যাবে, চটা বাদ যাবে, শুধুমাত্র কি বসবে, স বসবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে যদি আমরা রুল নাম্বার 5 দেখি, রুল নাম্বার 5 এ আছে কি, যদি দেখো খেয়াল করে দেখো সেম বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে দুইবার থাকে, সেম বর্ণ যুক্ত আকার আছে, দেখো 9 ড 9 ন 6 স 9 দ 9 ল 5 প, এরকম যদি থাকে কোনো সময়, তাহলে আমরা কি করব, লিখছি যে প্রথম ব্যঞ্জন বাদ দিয়ে তার জায়গায় কি বলবে, খণ্ডতা বলবে। প্রথম ব্যঞ্জনটা কি যাবে, বাদ যাবে। যেমন ধরো एग्जांपल যদি দেখি, এই দেখো উদ্দিন আছে, দুইটা ড আছে, এই প্রথম ডটা বাদ দেব, তাহলে আমরা কি লিখব, এর পরিবর্তে কি আসবে, প্রথম ড এর পরিবর্তে কি আসবে, খণ্ডতা আসবে। প্রথম ড এর পরিবর্তে কি আসবে, খণ্ডতা আসবে, প্লাস বাকি যা আছে অবিকল তাই বসে যাবে, যেমন দিন। পরেরটা দেখো জগন্নাথ। আচ্ছা আমরা কি বসাবো, আচ্ছা আমরা প্রথম কি বলেছি, এই নটা বাদ যাবে, প্রথম নট বাদ যাবে, প্রথম নট পরিবর্তে কি আসবে, খণ্ডতা আসবে, প্লাস পরের নত অবিকল থাকবে, যা আছে তাই থাকবে, ঠিক আছে, তাহলে না। পরেরটা দেখো চলচ্চিত্র, এই যে দুইটা চ আছে, একটা চ বাদ দিব, একটা চ বাদ দিয়ে কি বসাবো, চলচ্চিত্র। পরেরটা দেখো উল্লাস, দুইটা ল আছে, তাহলে আমরা কি লিখবো, উজ্জ্বলাস। কেন ঘটনা আসলো, আমরা বিষয়টা সবাই বুঝতে পেরেছি। রুল নাম্বার 5 এ বলেছি যদি সেম বর্ণ যুক্ত বর্ণ আকারে থাকে, 9 ড 9 ড 6 স 9 ল 5 প, এই 5 প যাই থাকুক না কেন, প্রথমটা আমাদের অল টাইম মনে রাখতে হবে যে প্রথমটার ক্ষেত্রে প্রথমটা বাদ যাবে, তার পরিবর্তে কি আসবে, খণ্ডতা আসবে। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের যা আছে তাই থাকবে, প্রথমটা বাদ যেয়ে খণ্ডতা আসবে। এরপরে আশা করি সকলেই এই জিনিসটা বুঝতে পেরেছো। খুবই একটা সহজ বিষয়, তবে পরীক্ষায় বারবার আসে। এরপরে রুল নাম্বার আমাদের, ওকে দেখো রুল নাম্বার 6 বলছে দেখো অনস্বর এবং যদি অম থাকে, অনস্বর এবং কি থাকে, অম থাকে, তাহলে যদি দেখো এই দুইটা আছে অল টাইম, এই দুইটার পরিবর্তে আমরা কি বসাবো, ম বসাবো। যদি অনস্বর এবং অম থাকে তার জায়গায় আমরা কি বসাবো, ম বসাবো। কিভাবে একটু খেয়াল করে দেখো, দেখো কি আছে, সং, অনস্বর আছে, তাহলে আমরা কি লিখবো, সম, এই অনস্বরের পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম, ম নিয়ে আসলাম, যোগ কি আনবো, সা। পরেরটা দেখো আবার সেই অনস্বর আছে, এর পরিবর্তে কি নিয়ে আসবো, সম যোগ রক্ষণ। আচ্ছা পরটা কি আছে, সংশয়, অনস্বরের পরিবর্তে কি আসবো, ম নিয়ে আসবো, যোগ শয়। পরেরটা কি আনবো, সংখ্যা, কি আনবো, আচ্ছা দেখো এখানে ওম আছে, তাহলে তার পরিবর্তে কি আনবো, মনে আছে, সম যোগ কি কা, সমকা। সবাই বুঝতে পারছো আশা করি। আমি আবারও বলছি রুলটা দেখো, রুল নাম্বার 6 বলছে অনস্বর এবং অম যদি থাকে তাহলে তার জায়গায় আমরা কি বসাবো, ম বসাবো। তাহলে সংসার, দেখো অনস্বর আছে, তার পরিবর্তে আমরা কি বসেছি, ম বসেছি, সারের পরিবর্তে সারি বসছে। সংরক্ষণ, অনস্বরের পরিবর্তে ম বসছে, সংরক্ষণ, সমর, অনস্বরের পরিবর্তে কি বসছে, ম বসছে, এবং সংখ্যা এখানে ওম আছে, ওমর পরিবর্তে কি বসছে, ম বসছে। রুল নাম্বার 6 আমরা আশা করি সকলেই বুঝতে পারছো। এরপর দেখো রুল নাম্বার 7 কি বলা আছে, যদি দেখো দ আছে, কি আছে, দ থাকলে তার পরিবর্তে আমরা কি বসাবো, খণ্ডতা বসাবো। দেখো এই যে রস্যই মানে কি আছে, দ আছে, তাহলে আমরা দর পরিবর্তে কি বসাবো, খণ্ডতা, যোগ ঘাটন। পরেরটা কি বসাবো, দেখো এই যে দ আছে, দর পরিবর্তে কি বসাবো, তৎ যোগ কি ভব। আশা করি খুবই সিম্পল, এটা তেমন কিছু ছিল না, শুধুমাত্র এতটুকু মুখস্থ রাখতে হবে। যদি সন্ধি করতে যাই দেখি মাঝে দ আছে, দর পরিবর্তে আমরা কি বসাবো, খণ্ডতা বসাবো। সময় খুবই স্বল্পতা, আমার এই রুমটা ছেড়ে দিতে হবে, এই জন্য তোমাদের একটু তাড়া দিচ্ছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব না করলে কখনোই সেটা পরবর্তী ভিডিও কিন্তু তোমরা পাবে না। এই বাকি অংশটুকু পেতে হলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটি শেয়ার করে দিতে হবে। এরপর দেখো রুল নাম্বার 8 বলেছে, রুল নাম্বার 8 এ বলা হয়েছে যদি কখনো দেখো বিপো আছে, কি আছে, বিপো আছে,
যাই মনে হচ্ছে তা থাক, ভেতরে যত যুক্তবর্ণ যত কিছু শেখ হাসিনা খালেদা জিয়া যা মনে আছে তা থাক, আমার কিছু দেখার বিষয় না। যদি দেখো কোনো শব্দের শুরুতে বিপদ আছে তার পরিবর্তে বিপদ বসা দিতে হবে, আর কোনো কথা নাই। যেমন ধরো বিপদজনক, বিপদজনক, তারপরে বিপদজাল, তাহলে বিপদ আছে, বিপদ থাকা মানে কি হবে, প্রথমে বিপদ হবে, বিপদজনক। একটা কথা মনে রাখবা যে বিপদ যখনই থাকবা তখনই কি দিয়ে শুরু করতে হবে, বিপদ দিয়ে শুরু করতে হবে। যখনই বিপদ কথাটা বিপদ থাকবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে কি থাকবে, বিপদ থাকবে, তাহলে অল টাইম আমাদের বিপদ দিতে হবে, প্রথমে কি দিতে হবে, বিপদ দিতে হবে। এটা কোনো মুখস্থ করে ফেলবো ডাইরেক্ট। যদি দেখো কখনো সেন্টেন্সের শুরুতে বা শব্দের শুরুতে বিপদ আছে, তাহলে অল টাইম আমাদের কি দিয়ে শুরু করতে হবে, বিপদ দিয়ে শুরু করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি আমরা কিছুটা দেখালাম। এখন পর্যন্ত আমাদের আরো ব্যঞ্জন সন্ধি শেষ হলো, স্বরসন্ধি বাকি আছে, দুটো রুল দিয়ে আমরা স্বরসন্ধি কমপ্লিট করে দিব। আর আমাদের আর কাছে নিপাতনের সিন্ধু সন্ধি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে সকলের উদ্দেশ্যে বলি, এটা নতুন একটা ব্যাচ, এখন পর্যন্ত সকল স্টুডেন্ট জয়েন করে সারতে পারেনি। তো সবকিছু পরিপ্রেক্ষিতে এবং আমার রুমটা খুব দ্রুত ছেড়ে দিতে হচ্ছে, পরবর্তী আরেকজন টিচারের সেখানে